হ্যালো অ্যাসপিরেন্ট, আজ এই ভিডিওতে আমি আবারও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটার নাম দিয়েছি আমি ম্যাজিক ম্যাথ। এই কারণেই ম্যাজিক ম্যাথ দিয়েছি কারণ এই জাতীয় কোশ্চেনগুলো নানা রকম পরীক্ষায়, সেটা ডাব্লিউবিপি, কেপি বা অন্যান্য যে কোনো পুলিশ বা পুলিশ কনস্টেবল বা জিডি অথবা বলতে পারো পিএসসি ক্লার্ক, এই জাতীয় সমস্ত পরীক্ষায় দেখা যায়। তাই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখো আর তোমরা তোমাদের মতন করে এগুলোকে চেষ্টা করবে। তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি রয়েছে। আচ্ছা, প্রথম কোশ্চেনে বলা আছে কোনো ঘনক বা কিউব, কিউব মানে হচ্ছে লুডোর ছক্কা বলতে পারো, এর প্রতিটি বাহু যদি 10% 10% করে কমানো হয়, প্রতিটি বাহুকে যদি আমরা 10% করে কমানো হয়, তবে তার পার্শ্বতল বা সারফেস এরিয়া কত শতাংশ কমবে। ঠিক আছে, কোশ্চেন ভালো কোশ্চেন, এই জাতীয় প্রশ্ন খুবই দেখা যায়। তো এক সেকেন্ড আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। বেশ, তাহলে এবার দেখো, কিউব মানে বলতে চাইছে ঠিক এরকম একটা লুডোর ছক্কা। এটাকে এখানে না এঁকে ভালোভাবে নিচে আঁকাতে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এরকম একটা লুডোর ছক্কা, আছে। তো যার বাহু বাহু 10% করে কমেছে, কমার ফলে তার পার্শ্বতল বা সারফেস এরিয়া, মানে সারফেস মানে হচ্ছে উপরিতল, তার সারফেস এরিয়ার কত শতাংশ কমবে। 10% করে বাহুটা কমালে সারফেস এরিয়া অবভিয়াসলি কিছু না কিছু কমবেই, তো কত শতাংশ সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমি ধরে নিতে পারি যে তার বাহুগুলি কত। এর বাহুগুলি, ঘনকের আমরা জানি 6টি তল হয়, তো তার বাহুগুলি ধরলাম যে যে আমি ধরে নিলাম যে তার বাহু, একটি বাহু সমান হচ্ছে 10। এবার 10% কমছে, কমার ফলে কি হয়ে যাচ্ছে, তো দেখো, যদি এটাকে 10% কমাই বলে, তাহলে অন্য কিছু করব না, কোনো কিছুকে 10% কমা মানে হচ্ছে তাকে ডান দিক থেকে একটার পরে দশমিক বসিয়ে দেবো, মানে এটা হয়ে যাবে। এখান থেকে 10%, 10% কমলো, এটা বোঝানোর জন্য ডান দিক থেকে একটার পর শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে 10 ছিল, 1 কমে গেল, তাহলে কত হয়ে গেল, তার বাহু একটু ছোট সাইজের একটা ঘনক হয়ে গেল, যার বাহুটা এখন 10 ছিল, 1 কমে গেল, তাহলে হয়ে গেল 9। তাহলে এবার বাহুকে বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করি, তাহলে এ সমান সমান 9, আর আগে এ সমান সমান কত ছিল, 10। ঠিক আছে না? তো আবার একবার বলে দিই যে যেহেতু একটি বাহু বলেছে 10%, সেই বাহুটা আমি দৈর্ঘ্য ধরে নিলাম, সেই বাহুর দৈর্ঘ্য 10। এবার 10% কমেছে, 10% মানে অন্য কিছু করবে না, ডান দিক থেকে একটার পরে দশমিক, এবার কমেছে বলেছে, তাই 10 থেকে 1 মাইনাস করে আমি 9 করে দিলাম। তাহলে এখান থেকে কিছুটা ছোট সাইজের একটা হয়ে গেল, ঘনক হয়ে গেল। এবার বলেছে তার সারফেস এরিয়া বা পার্শ্বতলটা কতটা কমবে। তাহলে এর আগে আমাদেরকে সারফেস এরিয়া অফ কিউব বা ঘনকের পার্শ্বতলের ফর্মুলা জানতে হবে, যে SE সারফেস AREA এরিয়া অফ কিউব, সারফেস এরিয়া অফ কিউব এর ফর্মুলা কি হয়, 6a²। 6a² মানে ঘনকের তল হচ্ছে 6টি, তাই 6, 6a², আর এ মানে বাহুকে বোঝানোর জন্য আমরা এ লিখি, তো 6a²। এবার কমেছে, তাহলে দেখো কি হচ্ছে, প্রথম অবস্থায় কি ছিল, প্রথমে এটা যেহেতু বড় একটা ঘনক, সেটা বোঝানোর জন্য আমি বড় এ দিলাম তার বাহু, আর এটা যেহেতু ছোট, তার জন্য ছোট এ দিলাম, ব্যাস, আর কিছুই না। তাহলে প্রথমে কি ছিল, এই 6a² সারফেস এরিয়া, বড় এ দিলাম এটাকে বোঝানোর জন্য, আর কমার পরে কি হলো, কমার পর কি হয়ে গেল, সারফেস এটাও তো সেই ঘনক, আর তারও সারফেস এরিয়া তো একই হবে, তাই 6। এবার এটা যেহেতু কমেছে, কম বোঝানোর জন্য বাহুটা এই ছোট এ দিয়ে দিলাম, তাহলে ছোট a²। এবার আমরা কাটাকাটি করলে কি হয়ে যাবে, দেখো, এই 6 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পরে থাকলো বড় A² আর ছোট A²। তাহলে বড় A²কে আমরা কিভাবে লিখতে পারি, যে বড় A²কে আমরা, যেহেতু এ মানে বাহু সমান সমান 10 ধরেছিলাম, তাই 10², মানে 10² আর এখানে কমে গিয়ে সেটা কত হয়েছে, 9a²। তাহলে 10² মানে 10কে দুবার গুণ, তাহলে 100,
আর 9 স্কোয়ার মানে 9কে দুবার গুণ মানে হচ্ছে 81, 9 9 81। এবার বলেছে কত শতাংশ কমেছে পার্শ্বতল বা সারফেস এরিয়া কত শতাংশ। 100 থেকে কোনো কিছু কত শতাংশ কমেছে কিচ্ছু করবে না, জাস্ট মাইনাস করে দেবে, জাস্ট মাইনাস মানে 1 আর কয় 10, 9 10, হাতে থাকে 1, 8 আর 9 রেখে 10, মানে 19% এটা কমেছে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল যে এই যে বড় সাইজের ঘনকটা যার বাহু 10% কমার ফলে যে নতুন একটা ছোট সাইজের ঘনক হলো, তার যে পার্শ্বতল আগের আর এখনকার যে ছোট সাইজের ঘনকের পার্শ্বতল কত শতাংশ কমেছে না 19%। এটা কেন বললাম, যখনই 100 থাকবে 100-র সঙ্গে কোনো কিছু কম বা বেশি যাই বলুক না কেন সেটা জানবার জন্য জাস্ট মাইনাস করে দেবো, যত পাবো সেটাই হয়ে যাবে, ততটা কমেছে। যদি বাড়ার কথা বলতো তাহলে ততটা বেড়েছে। এই হয়ে গেল উত্তর। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর হয়ে গেল 9%। তবে তার পার্শ্বতল বা সারফেস এরিয়া কত শতাংশ কমেছে 19%। আবার ছোট্ট করে একটু বলে দিই যে আমাদের কাছে একটা বড় বাহু ঘনক আছে, তার বাহু আমি জানি না কত, ধরে নিলাম সেটা 10। এই বাহুটাকে বোঝাই আমরা এ দিয়ে, তাই যেহেতু এটা বড় সাইজের বাহু তাই বড় এ বুঝলাম। এবার 10% কমেছে, 10% মানে কোনো কিছুকে তার ডান দিক থেকে একটার পরে দশমিক দাও, তাহলে হয়ে গেল ডান দিক থেকে দিলে 1, তাহলে 1 কমেছে। যদি বাড়তো বলতো তাহলে 1 বাড়িয়ে আমি 9-এর জায়গায় 11 লিখতাম, তাই 10 থেকে 1 কমেছে, তাই 9। এবার ঘনকের সারফেস এরিয়া বা পার্শ্বতলের ফর্মুলা কি 6a²। তাহলে প্রথমে এই বড় সাইজের এর কী ছিল, সারফেস এরিয়া কী ছিল 6 বড় এ স্কোয়ার, এটা বোঝানোর জন্য। আর পরেরটা যেটা কমেছে সেটা 6 ছোট এ স্কোয়ার, কারণ দুটোই তো ঘনক, তাই তার দুটোরই পার্শ্বতলের ফর্মুলা একই হওয়া উচিত। এবার এই 6 ক্যান্সেল আউট হয়ে গেল, বড় এ স্কোয়ার মানে এই যে 10 যেটা প্রথমে ধরেছিলাম 10 স্কোয়ার, আর কমার পরে যেটা 9 হয়েছে তাহলে 9 স্কোয়ার। আর 10 স্কোয়ার মানে 10কে দুবার গুণ 100, আর 9কে দুবার গুণ মানে 81। তাহলে কত শতাংশ কমেছে 19%। ভালো অঙ্ক, ঠিক আছে। চলো পরের অঙ্কতে দেখা যাক কী হয়েছে। আচ্ছা, পরের অঙ্কটা কী আছে বলেছে দেখো, এ বি সি বাহু বিশিষ্ট ত্রিভুজ একটা, যার এসি 20 মিটার, আচ্ছা, আর এ বি হচ্ছে এক্স মিটার, আর বি সি 50 মাইনাস। আসলে এই ত্রিভুজটা এরকমভাবে আঁকা ছিল, আমি দিতে ভুলে গেছি। ত্রিভুজটা ঠিক একটা সমকোণী ত্রিভুজ ছিল। সমকোণী ত্রিভুজ মানে যার একটি কোণ 90 ডিগ্রি হয়। তো এ বি সি এরকম একটা ত্রিভুজের কথা বলা হয়েছে এখানে, যার এসি অর্থাৎ এই বাহুটা, সরি একটু ভুল করলাম, একটু ঠিক করে নিই, নামটা দিতে একটু ভুল হয়েছে। এ সি বি এরকমভাবেই মানে কোশ্চেনে আঁকা ছিল। তো এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি হয়। তো এ সি মানে এই বাহুটা বা লম্বটা কত বলেছে 20 মিটার, এটা বলেছে 20 মিটার। আর এ বি বা অতিভুজ বা হাইপোটেনিউস এটাকে কত বলেছে এক্স মিটার। আর নিচেরটায় ভূমিকে বা ব্রেথকে কত বলে দিয়েছে বিসি বা সিবি মানে হচ্ছে 50 মাইনাস এই যে এক্স ধরেছে এক্স মিটার, এই হচ্ছে বলেছে। তাহলে এই বি বাহুটা কত, এই বি বাহু কত বা এক্সের মান কত, যাই বলো না কেন ব্যাপারটা এক। তো এটা আমাদের জিজ্ঞেস করেছে। এর ক্ষেত্রে আমরা কি করব, অতিভুজের ফর্মুলা ব্যবহার করব। অতিভুজের ফর্মুলা কি হয়ে যায়, অতিভুজের ফর্মুলা বা হাইপোটেনিউস, এটাকে হাইপোটেনিউস বা অতিভুজ বলে। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান, এটা করতে গেলে অতিভুজের স্কোয়ার পাবো কীভাবে, অতিভুজ পাওয়ার এটা একটা ফর্মুলা হচ্ছে অতিভুজের স্কোয়ার বাই এটা হচ্ছে লম্ব, এসিটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর আরও একটি ফর্মুলা আছে, দরকার নেই অত জানার। তো এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। এবার অতিভুজ মানে কি বলে দিয়েছে এক্স, তার মানে এক্সের স্কোয়ার নিয়ে নেবো, আর লম্ব মানে 20 স্কোয়ার, আর ভূমি কি বলে দিয়েছে 50 মাইনাস এক্সের স্কোয়ার। ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার আমরা শুধু সলভ করব এক্স, তো এক্সের স্কোয়ারই থাকলো। 20 স্কোয়ার মানে 20কে দুবার গুণ মানে 400, প্লাস এটাকে আমরা এরকমভাবে ধরতে পারি, এটাকে এ আর এটাকে বি ধরতে পারি। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার ফর্মুলা কী হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। এ স্কোয়ার মানে 50 স্কোয়ার, তাই ডাইরেক্ট আমরা এটাকে লিখে দিই 50 স্কোয়ার মানে হয়ে যাবে 2500, মাইনাস 2ab মানে হচ্ছে 2 গুণিত 50 গুণিত এক্স, তাহলে 100 এক্স।
প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার দেখো এই দিকের এক্স স্কোয়ার আর এই দিকের স্কোয়ার কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ এই এক্স স্কোয়ারটাকে যদি সমানের এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স, এটা কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, কারণ এটা এদিক প্লাস আছে, এদিকে আনার পরে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কেটে দেবো, এটা কেটে দেবো, তাই না? তাই এখান থেকেই ডাইরেক্ট আমরা কেটে দিলাম। বেশ, তাহলে পড়ে থাকলো 400 আর এইদিকে 2500 আর মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ারটাকে সমানের এদিকে যদি আমি আনি তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়। এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়, কোনো দরকার নেই দেওয়ার, ঠিক আছে? তাহলে 400-র সঙ্গে 2500 যদি আমরা করি, যোগ করি, তাহলে কত হয়ে যাবে? 4 আর 5 9 মানে 2900। এবার আমরা এখান থেকে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, অতএব এক্সের মান কত পেয়ে গেলাম? 29। এক্সের মান কত পেয়ে গেলাম? 29। একদম ফর্মুলা বেস একটা কোশ্চেন। এবার তোমরা বলতে পারো, তো বুঝতে পারলে এটাকে আরেকবার শর্ট করে একটু বুঝিয়ে দিই, যে এখানে আমরা অতিভুজ পেয়েছি এক্স, অতিভুজের ফর্মুলা কী জানি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এক্স মানে এক্স স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে এইটা, তাহলে 20 স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে এটা। তো এক্স স্কোয়ার যেমন তেমন থেকে গেল, 20 স্কোয়ার মানে 20 গুণিত 20 400 যোগ, আর এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলাম, মানে এ স্কোয়ার মানে 50 স্কোয়ার মানে 2500 মাইনাস এ বি মানে হচ্ছে 100 এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এই দিকের এক্স স্কোয়ার আর এদিকের স্কোয়ার কেটে দিলাম, আর এই মাইনাস 100 এক্সটা এদিকে চলে এসে প্লাস 100 এক্স হয়ে গেল, আর 400 যোগ 2500 করে দিলাম, তাহলে 2900। এই দিকের 100 শূন্যগুলো কেটে গেল, তাহলে এখানে এক্স সমান সমান 29 থাকলো। এটা তো গেল একদম ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলা ওয়াইজ সলভ। কিন্তু এটাকে যদি আমরা শর্ট ট্রিক্স করি তাহলেও হবে। এবার দেখো, শর্ট ট্রিক্সের কথা বলতে গেলে শর্ট ট্রিক্সটা কিন্তু কোনো ম্যাজিক নয়। যদি আমরা অঙ্কটার ডিপ জিনিস জানি তবেই কিন্তু আমরা শর্ট ট্রিক্স জানতে পারবো, তা নাহলে শর্ট ট্রিক্সটা আমাদের কাছে মুখস্থ হয়ে যাবে। আর অঙ্ক কিন্তু মুখস্থ করে সম্ভব হবে না। 25টা যদি অঙ্ক থাকে সেখানে যদি আমি কেবল শর্ট ট্রিক্স ভাবি আর অঙ্ক শিখবো না, তাহলে কিন্তু হার্ডলি তুমি 12 থেকে 13টা করতে পারবে। আর যখন অঙ্ককে শিখতে চাইবে তখন কিন্তু 25-এর মধ্যে তুমি অনেকটা টেনে দিতে পারবে, 20 প্লাস তোমার নাম্বার হয়ে যাবে, তাই তো? তাই অঙ্কটাকে শিখতেও হবে, তাই এটা হচ্ছে সেই পদ্ধতি। তো যাই হোক, এবার শর্ট ট্রিক্সটা একটু চট করে আলোচনা করে দিই। শর্ট ট্রিক্সটাকে যদি আলোচনা করি, এটাই ত্রিভুজ বলেছে, ওটাকে আরেকবার আঁকবো, এ সি বি, যেটা এটা এক্স 50 মাইনাস এক্স, আর এটা 20 বলেছে। এবার এটা অপশন টেস্ট, অপশন টেস্ট যদি বলি, যদি ইফ আমার অপশন এক্স সমান সমান আমি যদি 29 ধরে নিই তাহলে জিনিসটা কী হতো? এটা অপশন টেস্ট। যদি এক্স এই মানটা সমান সমান যদি আমি ধরতাম 29, তাহলে কী হতো? এখানে তো অতিভুজ, এইটা অতিভুজের স্কোয়ার, ওই একই ফর্মুলা, অতিভুজের স্কোয়ার মানে 29 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 50 এইটা থেকে এক্সের মান আমি কত ধরে নিয়েছি? 29। তাহলে যদি আমি বিয়োগ করলে আমি কত পেয়ে যাব? 9 আর 1 10, 2 1 3 4 5 মানে 21। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 29 মানে হচ্ছে 841, আর 20 স্কোয়ার মানে 400, আর 21 স্কোয়ার মানে 441। তাহলে এবার দেখো 841 সমান সমান 400, আর 441 যদি যোগ করে দিই তাহলে 841। তাহলে এদিকেও 841, এদিকেও 841, অতএব আমি যে অপশানটা ধরেছি সেটা আমার কারেক্ট, যদি অপশান ওয়াইজ যাও। ঠিক আছে না? বেশ, চলো পরের কোশ্চেন দেখা যাক কী বলেছে। পরের কোশ্চেনে বলা আছে যে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক বা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অন্তর কত বছর? এইটা ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। 2 বছরে এর অন্তর বা ডিফারেন্স হলো 96 টাকা। তাহলে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত, এটাই আমাদের জিজ্ঞেস করেছে। তো যদি দেখো এর কনসেপ্টটা পরিষ্কার বুঝতে চাও তাহলে পুরো চ্যাপ্টারকে ক্লিয়ার করতে হবে, তাহলে এই জাতীয় অঙ্কগুলো কিন্তু আমরা
কয়েক সেকেন্ডের মাথায় নামিয়ে দেবে। আর তা নাহলে এর একটা ফর্মুলা আছে, সেটা জানতে হবে। এবার আমি ধরো এই ভিডিওতে সব কিছু আলোচনা করতে পারবো না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আমি শর্ট ট্রিক্স মানে যে ফর্মুলাটা আছে সেটা দেখাই। আর আমি আমার অফলাইন ক্লাসে আমি এইসব জিনিসগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করি, কিন্তু এখানে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। বেশ, তো দেখা যাক এখানে 2 বছরের ক্ষেত্রে যখন সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 2 বছরে কত হবে জিজ্ঞেস করেছে, তার একটা ইয়ে আছে যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের ডিফারেন্স কত আছে যখন জানতে চাইবে, তখন কি হয়ে যাবে, ডিফারেন্স বোঝানোর জন্য ডি পার্থক্য সমান সমান পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। ডিফারেন্স কত দিয়ে দিয়েছে, 96। এটা হয়ে গেল ফর্মুলা আমাদের। বেশ, এবার ফর্মুলা অনুযায়ী আমরা জাস্ট জিনিসগুলোকে পুট করব। ডিফারেন্স কত বলে দিয়েছে, 96 সমান সমান পি মানে আসল, সরল সুদ জটিল সুদ দুটো ক্ষেত্রে এক, পি বা প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, যেটা আমাদের বলে দিয়েছে 15,000 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট সেটাই আমাদের জানতে চেয়েছে, তাই আর বাই 100 স্কোয়ার যেমন আছে তেমন। আচ্ছা, এবার কী করবো, 96 এখানে থাকবে, 15,000 টাকাটাকে আমি এখানে নিয়ে আসবো, আর আর বাই 100 স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে, তাই না? এবার আমাদের কাছে আর কিছু না, কাটাকাটি করতে হবে। এখানে যদি আমি কাটি, কত দিয়ে কাটতে পারবো দেখো, ডাইরেক্ট যদি আমি কাটি 3 দিয়ে কাটি, একটু ছোটো করে কাটি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আর এখানে যদি কাটি 3 পাঁচা 15 মানে 5,000, তাই না? এবার আর কত হবে, এখানে যদি কাটি, এখানে যদি কাটি 8 দিয়ে যদি কাটি, 4 8 32, আর 5,000কে যদি আমি 8 দিয়ে ভাগ করার চেষ্টা করি, তাহলে কত হয়ে যাবে, 5 8 40, 6 8 48, 2 শূন্য, 8 দুগুণা 16, 4 শূন্য, 5 8 40, মানে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, 625, তাই তো, 625। ঠিকঠাক কাটলাম, 6 8 48, 8 আর 2 10, 0, 8 দুগুণে 16, 16 4 5 8 40, মানে 625 কাটাকাটি করে পেলাম, তাই তো। বেশ, তাহলে এবার 4 বাই 625 সমান সমান আর বাই 100 স্কোয়ার। এবার দেখো এখানে আমি 4টা কার স্কোয়ার, 2-এর স্কোয়ার বা বর্গ, আর 625টা কার 25-এর, তাই না? তাই স্কোয়ার করে দিলাম, এটাকে এরকমভাবে লিখতে পারি, আর আর বাই 100 স্কোয়ার। ঠিক আছে, এবার এই দিকে স্কোয়ার আর এই দিকে স্কোয়ার আমরা কেটে দিলাম, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার কী পড়ে থাকলো, এখানে একটু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, তো 2/25 প্লেন 2 বাই, দাঁড়াও, 2/25 পড়ে থাকলো, আর এখানে আর বাই 100 পড়ে থাকলো। তাহলে এবার এই দিকে আমরা কি বলেছি, যদি সমান থাকে বা অনুপাতে থাকে, দুটোর ক্ষেত্রে আমরা একই ফর্মুলা, ওপরে ওপরে নিচে নিচে, ওপর নিচে কাটাকাটি করা যায়, আর কোনাকুনি গুণ। তাহলে এখানে দেখো 25কে 25, কী হলো এটা, যেহেতু আছে যাই হোক, 25কে 25, 4 25 100। বেশ, তাহলে এবার ধরলো না, এখানে একটু করে দিই লাইনটা। তো এবার আর কিছু নেই, এবার কোনাকুনি আমরা গুণ করব, এখানে আর এখানে সব কেটে গেছে, 1 পড়ে আছে, তাহলে আরের সঙ্গে 1-এর যদি গুণ করি তাহলে আর 4-এর সঙ্গে যদি 2-এর গুণ করি তাহলে 8%, 4-এর সঙ্গে যদি আমরা 2-এর গুণ করি 8%, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হয়ে গেল, 8%। এখানে কিচ্ছু নয়, সরল সুদ আর জটিল সুদ যখন 2 বছরের অন্তর চাইবে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। এই ফর্মুলাটা ডি সমান সমান পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। এবার ডিফারেন্স 96 বলে দিয়েছে, পি 15,000, রেট অফ ইন্টারেস্ট সেটাই জানতে চেয়েছে বাই 100। 15,000টাকে নিচে নিয়ে গিয়ে কাটাকাটি করলাম, 6/25, এখানে যেমন আছে তেমন থাকলো। এটাকে স্কোয়ারের আকারে যদি লিখতে যাই, 2/25 স্কোয়ার কেটে গেল, নিচে 25 আর 100 কাটাকাটি করলাম, 4 পেয়ে গেলাম, তাহলে আর সমান সমান 8%। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে গেল 8%।
ঠিক আছে, চলো পরে কোশ্চেনটা। এবার এই অঙ্কগুলোয় যদি একটু কনসেপ্ট আমার ক্লিয়ার থাকে তাহলে এত খাটার দরকার নেই, কয়েক সেকেন্ডের মধ্যে টুক করে বেরিয়ে যাবে। কিন্তু এখন ওই সব আলোচনা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, তাই এসব করছি না এখন। বেশ, পরে কোশ্চেন কী বলেছে দেখি। বলছে দুটি সংখ্যার যোগফল 27 এবং তাদের গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত, তাই না? দুটি সংখ্যা ধরে নিতে পারি এক্স প্লাস ওয়াই, তার যোগফল 27 আর গুণফল মানে এক্স ইন্টু ওয়াই 182। তাহলে এবার ছোটো সংখ্যাটি কত, মানে ছোটো সংখ্যা বলতে পারো ওয়াই সমান সমান কত, এটাই জিজ্ঞেস করছে যে অতএব ওয়াই সমান সমান কত। কারণ নর্মালি আমরা যোগ বা বিয়োগ যাই করি কেন না কেন বড়োর সঙ্গে ছোটোটাকে করি, তাই ওয়াই সমান সমান কত, এই হচ্ছে কত। এবার দেখো এটা ফর্মুলা বেস, বীজগণিতের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী করতে হয়। এবার আমি বলবো আগে ওই সবগুলোকে ট্রাই করো, তারপরে শর্ট ট্রিক্স করো, তবে গিয়ে কিন্তু অঙ্ক শেখা যাবে। কিন্তু এখানে আমি আর অত কিছু করাচ্ছি না, আমি এখানে শর্ট ট্রিক্সটা করিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সটা যদি এখানে করি, কারণ হয়তো আমি নতুন খুলেছি, আমাকে খুব বড় ভিডিও বানাবার পারমিশন এখনও ইউটিউব দেবে না, তাই একটু ছোটোর মধ্যে আমি ভিডিওটা রাখছি। তো দেখো আমরা এখান থেকে একটা কনসেপ্ট বুঝবো। কনসেপ্টটা কীরকম হবে, যে যদি আমরা এখান থেকে বুঝতে চাই কনসেপ্টটা, যে যে কোনো একটা সংখ্যা নাও, 5 আর 4 যদি গুণ করি তাহলে গুণফল হিসাবে আমরা কি পেয়ে যাব, 20। তার মানে এটা বলতে পারি না এই 20টা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা উভয় ধারায় ভাগ করা যাবে। মানে 20কে আমি 4 দিয়েও ভাগ করতে পারবো, 5 দিয়েও ভাগ করতে পারবো, তবেই না এই দুটোর গুণফল এটা হয়েছে। তো এই দুটোর যখন গুণফল 182 হচ্ছে আর এর ছোট সংখ্যা চেয়েছে, তাহলে এর যে ছোট সংখ্যা সেটাই অপশানে দেওয়া আছে। তাই ছোট মানে এই 182কে ছোট সংখ্যা দিয়ে যেটাই হোক না কেন সেই ছোট সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ করতে পারা উচিত, 100% শিওর। তাই এবার দেখতে হবে কোন সংখ্যা এর মধ্যে এটাকে দিয়ে আমি ভাগ করতে পারি, তাই না? তো এবার দেখো 182কে তুমি 16 দিয়ে ভাগ করতে পারবে না, 182কে তুমি 12 দিয়েও ভাগ করতে পারবে না, ভাগ শেষ থেকে যাবে। ভাগ শেষ থাকলে হবে না, ভাগ যেতেই হবে, তবে গিয়ে না গুণফলটা আমার 182 হয়েছে, তাই তো? তাহলে এবার 14 দিয়ে যাবে না 13 দিয়ে। এবার দেখো 182কে তুমি 14 দিয়েও ভাগ করতে পারবে, অথবা বলতে পারো 13 দিয়েও ভাগ করতে পারবে। দেখো দুটো দিয়েই ভাগ করা যাবে। 13 দিয়ে যদি আমি 182কে ভাগ করি, তাহলে 13কে 13, 3 আর 5 আর 3 3 4 13 52, 4 13 হয়ে যাচ্ছে 52। তাহলে ভাগ করলে কত পেয়ে গেলাম, 14। তার মানে বলতে পারি 182 হচ্ছে 182 হলো 13 না, এটা 14 ইন্টু 13 গুণফল। তাহলে এবার বলো কোনটা বড় সংখ্যা আর কোনটা ছোটো সংখ্যা। ছোটো সংখ্যা চেয়েছে এটা, তাই 13 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি বলতো বড় সংখ্যা কোনটা, তাহলে আমরা 14কে ধরে নিতাম, ব্যাস আর কিছু না। শুধু দেখবো এই ক্ষেত্রে অপশন টেস্ট করে যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে, কারণ দুটো সংখ্যার গুণফল যখন দিয়েছে তখন ছোট সংখ্যাই বলবো বা বড় সংখ্যাই বলবো, সেটাকে দিয়ে ওই গুণফলটাকে ভাগ যেতেই হবে। ক্লিয়ার? ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। আচ্ছা, আমাদের আজকের লাস্ট কোশ্চেন অঙ্কের বলেছে একটি ব্যাগে 50 পয়সা, খুবই কমনযোগ্য কোশ্চেন, সমস্ত ধরনের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন দেখা যায়। 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা। 10 পয়সা তো এখন আর কোথাও এর ভ্যালু মানে কিছুই দেখা যায় না, তো যাই হোক একটা সময় ছিল। মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ, আর এখানে মুদ্রার সংখ্যা বলেছে, এটা ঘোলাবে না। মুদ্রা মানে হচ্ছে বলতে পারো ভ্যালু রেশিও, আর টাকার মুদ্রার সংখ্যা মানে ভ্যালু রেশিও নয়, এটা হয়ে যাবে কয়েন রেশিও। কয়েন রেশিও বলে দিয়েছে এটা, আর টাকার পরিমাণ বলে দিয়েছে এটা। তাহলে টাকার পয়সা 50 পয়সা মুদ্রার সংখ্যা বা কয়েন সংখ্যা কত। মুদ্রা মানে হচ্ছে কয়েন, তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, এখানে 50 পয়সা বলেছে, 25 পয়সা বলেছে আর 10 পয়সা বলেছে। তিনটে টাইপের কয়েনের কথা বলা আছে। আর ব্যাগে 50, 25 এবং 10 পয়সা মুদ্রার সংখ্যা মানে কয়েন রেশিও। কয়েন রেশিও কত বলে যেতে দিয়েছে, 5:8:3। এবার
এখানে যেটা দিয়েছে টাকার পরিমাণ দিয়েছে, ভ্যালু দিয়েছে, এটা ভ্যালু দিয়েছে। তাহলে এই কয়েন রেশিওকে ভ্যালু রেশিওতে আমাকে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করব না, 5কে আমি 2 দিয়ে ভাগ করব। হোয়াই, কেন 2 দিয়ে ভাগ করব? কারণ দুটো টাকা মিলে আমরা 1 টাকা হয়, এই দুটো 50 পয়সার কয়েন মিলে আমাদের 1 টাকা হয়। 25 পয়সার ক্ষেত্রে এখানে 4 দিয়ে ভাগ করব, কারণ 4টে 25 পয়সার কয়েন মিলে তোমাদের 1 টাকা হয়। আর 3কে 10 দিয়ে, কারণ 10টা 10 পয়সা মিলে 1 টাকা হয়। 10 পয়সা করে 10টা যদি নিই তবে গিয়ে 1 টাকা। তো এগুলাকে করলাম। বেশ, কারণ এটাকে টাকাতে কনভার্ট করে নাও। কেন টাকাতে? কারণ এটা 144টা টাকায় বলা আছে তাই। বেশ, এবার কি করব এক্ষেত্রে? দেখো এটা তো এরকমই থেকে যাচ্ছে 5/2। এখানে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি যদি করি তাহলে 4 দুগুণে 8, তার মানে 2 পেয়ে যাচ্ছি। আর এখানেও কিছু পাচ্ছি না। ব্যাস, এবার আর কিছু না, এই 3টেকে আমরা যোগ করব। একটু ওপরে করছি, জায়গা পাচ্ছি না তাই। তাহলে 5/2 অনুপাত বা রেশিও 3/10। এখান থেকে আমরা লসাগু নেব। লসাগু কোনটা নেব? 10। এর লসাগু হয়ে যাবে 10। 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5। এটার নিয়ম কি? 10কে এই নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, কত পাওয়া যায়? 5। যেটা ভাগফল পেলাম ওপরটার সঙ্গে গুণ করে লেখা, মানে 25। এখানে যোগ, এগুলো সব করে যোগ করছি আমরা। তাহলে এখানে যখনই কোনো জিনিস এরকম আকারে থাকবে, এরকম আকারে, তখনই জানবে নিচে কিছু নাই, মানে 1 আছে। এগুলো সবসময় উপরে থাকে আর নিচে 1 থাকে। তো 1কে 10 দিয়ে ভাগ করলে 10ই, যে কোনো জিনিসকে আমি যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সেইটাই পাওয়া যায়, 10ই পাওয়া যায়। তাহলে 10, এবার 10-এর সঙ্গে 20 যদি আমরা গুণ করি তাহলে কত পেয়ে যাব? 20। আর 10-এ 10-এ ভাগ করলে 1, তাহলে 1-এর সঙ্গে 3-এর গুণ করলে 3। তাহলে কত হয়ে গেল? 20, 40, 45, 48। 48/10, তাই না? 48/10, ঠিক আছে? বেশ, এবার 48/10 এটা আমাদের টাকায় পেয়ে গেলাম। আর টাকাটা, মোট টাকা সমান সমান কত বলে দিয়েছিল? 144। তাহলে 1 সমান সমান কত? 144 ভাজিত এটা নিচে লিখব, এটা 10টা ওপরে চলে যাবে, কিছুই না। এটা 144কে যখন আমরা এরকম আকারে লিখি তখন এই যে অংশটুকু এটাকে উল্টিয়ে লিখতে হয়, তাই লিখলাম। এবার বলেছে যে 5 পয়সার মুদ্রা বা 5 পয়সার কয়েন কতগুলো রয়েছে, তাই না? 5 পয়সার এই যে কয়েন কতগুলো বলে দিয়েছিল? 5টি। এই যে 5 মানে 5 বলে দিয়েছিল, তাহলে 5টি। অতএব তাহলে 5 সমান সমান 1 সমান সমান এইটা হয়ে গেল। এবং 5 সমান সমান কত? 1, 4, 4, 8, 48, 10। আর এই 5টা এর সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে বসে যাবে, তাই না? এবার কাটাকাটি করলেই হয়ে গেল আমাদের উত্তর। যে 144কে যদি 48 দিয়ে কাটি তাহলে আমরা কত পেয়ে যাব? 3 পেয়ে যাব। 3 পেয়ে যাব। এবার পুরোটাকে যদি গুণ করি, 5 3 15, আর 15-র সঙ্গে 10-এর গুণ করা মানে জাস্ট শূন্যটা পাশে বসিয়ে দাও, তাহলে এতটি। তাহলে 5 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন কতগুলি রয়েছে? 150টি। এক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে গেল। কারণ আরেকবার ছট করে বুঝিয়ে দিই যে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা বলেছে, তার কয়েন রেশিও লিখলাম। এবার এগুলোকে ভ্যালুতে কনভার্ট করলাম, টাকাতে। তাহলে যেহেতু দুটো 50 পয়সার কয়েন মিলে 1 টাকা হয়, তাই 2 দিয়ে, 25 পয়সার 4টে মিলে 1 টাকা হয়, আর 10 পয়সার 10টা মিলে হয়। তাহলে এটা এবার এর সঙ্গে কাটাকাটি করে 2 পেয়ে গেলাম। এটা যেমন আছে সবকটাকে এখানে নিয়ে গিয়ে যোগ করলাম। তাহলে 48/10, মানে টোটাল টাকার পরিমাণ। আর সেটা সমান সমান বলেই দিয়েছে 144। তাহলে 1 সমান সমান কত? এবার বলছে 5 পয়সার মুদ্রা বা 50 পয়সার যে কয়েন সেগুলি কতগুলি রয়েছে। তাহলে 50 পয়সার কয়েন 5 ইউনিট বলে দিয়েছিল, তাহলে 5 সমান সমান কত? ইন্টু 5। এবার কাটাকাটি করলাম, অতএব 50 পয়সার সংখ্যা হয়ে গেল 150টি। এই হচ্ছে আজকের অঙ্ক। ঠিক আছে, তোমরা ভালো করে তোমাদের মতন করে আবারও ট্রাই করবে। আর সমস্যা হলে আরেকবার ভিডিওটা দেখে নেবে। বেশ, আবারও আমি তোমাদের সামনে আবারও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আনবো। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক জিকে আমি যাই নিয়ে আসি না কেন, এমন কিছু নিয়ে আসবো যারা তোমরা পরীক্ষায় সেগুলো সাজেশন পাও। জানি কম্পিটিটিভ এক্সামে সাজেশন পাওয়া মুশকিল, তবে চেষ্টা করব যতটা পারা যায় সেইটুকু সাজেশন দেওয়ার, যাতে তোমরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ওকে।